আচ্ছা, এখন টপিক শুরু করার আগে একটু বলি। এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে 2025 যে এসএসসি নোটিফিকেশন বেরোনোর কথা, সেই নোটিফিকেশন নিয়ে। ব্যাপারটা কি না, এটাতে অনেকে কনফিউজ যে কারা বুঝতে পারবে। অবভিয়াসলি দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কারা বুঝতে পারবে, কারা এলিজিবল এটাতে বসার জন্য। এখন এটাতে এলিজিবল, দেখো আমার যতটুকু মনে হয় আর কি, 2016-এর যেহেতু প্যানেলটা বাতিল হয়েছে, সুতরাং যে নিউ এসএসসি নোটিফিকেশন বেরোবে সেখানে অনলি 2016-এর ক্যান্ডিডেটরাই বসতে পারবে, যারা ওই টাইমে এক্সাম দিয়েছিল। কেবলমাত্র তারা এলিজিবল, অন্য কেউ এখানে বসতে পারবে বলে আমার তাই ধারণা মনে হয় না। বুঝতে পেরেছো? বসতে পারার কথা নয় যতটুকু মনে হচ্ছে, কারণ ফ্রেশারদের চান্স দেবে না যতটুকু মনে হয়। বুঝতে পারছো? সুতরাং এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে, আহ যদি দেয়ও, ফ্রেশারদের যদি দেয়ও, মানে যারা নিউ, যারা হ্যাঁ একেবারে নিউ, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের যদি বসতে দেয়ও, তাহলে সেক্ষেত্রে সেটা আমরা জানতে পারবো যতক্ষণ না নোটিফিকেশন বেরোচ্ছে, ততক্ষণ পারছি না জানতে। তাহলে নোটিফিকেশন বেরোলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। নোটিফিকেশন বেরোবে আহ মে মাসের মধ্যেই নোটিফিকেশন বের করতে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে? এখানে একটা ফ্যাক্ট আছে, অনেকে ওয়েট করে আছো যে নোটিফিকেশন বেরোক তারপরে আমি দেখছি। যদি আমরা ফ্রেশ ক্যান্ডিডেট যারা আছি, তোমরা বুঝতে পারবে, যদি মানে এলিজিবল হও তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট গুলো, তাহলে সেক্ষেত্রে তোমরা পড়াশোনা শুরু করবে, এরকম একটা চিন্তা ভাবনা করে রেখেছো আর কি। হ্যাঁ, মানে অপেক্ষা করছো, ওয়েট করছো। কিন্তু দেখো, ওয়েট করে আহ তুমি নিজের ক্ষতি করছো, সর্বনাশ করছো। কি করে না, দেখো ওরা বলে দিয়েছে ডিসেম্বরের মধ্যে সবকিছু রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করতে হবে, 2025 ডিসেম্বরের মধ্যে। এবারে দেখো, একটা রিক্রুটমেন্ট প্রসেসের অনেকটা সময় থাকে, অনেক অনেক প্রসেস থাকে, সেখানে এই কয়েকটা মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে, সেটা মানতেও হবে এসএসসি কে। হ্যাঁ, সুতরাং তাহলে সেক্ষেত্রে কি করে পসিবল এটা? দেখো, এখানে আমার একটা রাফ আইডিয়া যেটা মনে হয়, দেখো ডিসেম্বরের মধ্যে যদি কমপ্লিট করতে হয় তাহলে অক্টোবরে রেজাল্ট বের করতে হবে, অক্টোবরে রেজাল্ট পাবলিশ করতে হবে। ঠিক আছে? এইবার অক্টোবরে যদি রেজাল্ট, কারণ এরপরে ইন্টারভিউ আছে, এটসেট্রা সবকিছু আছে, আহ তারপরে অক্টোবরে যদি রেজাল্ট পাবলিশ করতে হয়, যেদিন এক্সাম হবে তার পরের দিন তো রেজাল্ট পাবলিশ হয়ে যাবে না, আমি অন্তত 2 মাস ধরে রাখছি। ঠিক আছে? তার মানে দেখো, আগস্টে এক্সাম তোমাকে নিতেই হবে। এক্সাম কবে? আগস্টে। আগস্টে তোমাকে এক্সাম নিতে হবে, না হলে কিন্তু অক্টোবরে রেজাল্ট বের করা সম্ভব নয়। এবার আগস্টে যদি এক্সাম হয়, তোমার নোটিফিকেশন বেরোচ্ছে কত? মেতে। তাহলে পাচ্ছ কি মে, জুন আর জুলাই, তাই তো? মে, জুন আর জুলাই, ক মাস পাচ্ছ? 3 মাস পাচ্ছ। এই 3 মাস তুমি হাতে পাচ্ছ, আগস্টে এক্সাম। ঠিক আছে? এবারে বলি, তোমরা ওয়েট করছো নোটিফিকেশনের জন্য, মানে মে মাসে নোটিফিকেশন বেরোচ্ছে, তারপরে তুমি প্রিপারেশন স্টার্ট করবে কবে? জুন আর জুলাই। হাতে পাবে ক মাস? অনলি 2 মান্থস। একটা ম্যাথমেটিক্স সাবজেক্ট 2 মাসে পুরো এসএসসি সিলেবাস কভার করে এক্সাম দেবে, এটা মানে খামখেয়ালি নয়, এটা মজার ব্যাপার, ইয়ার কি হচ্ছে না। বুঝতে পারছো কি বলছি? সুতরাং তুমি যদি মনে করো যে আমার, মানে যারা ফ্রেশ ক্যান্ডিডেট আর কি, যে আমার এটাই লাস্ট চান্স এবং এটাতেই আমাকে পেতে হবে, এরপরে আমি আর কোনোদিন সুযোগ পাবো না, তাহলে সেক্ষেত্রে দেরি করো না। নোটিফিকেশন কাদের জন্য বেরোবে সেটা আমরা 1 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাব, কিন্তু তুমি আজ থেকে প্রিপারেশন শুরু করে দাও। হ্যাঁ, অন্তত সময়টা মে মাসটাকে কাজে লাগানোর চেষ্টা করো। নোটিফিকেশন বেরোকে, নোটিফিকেশন বেরোলে যদি তুমি দেখো যে না ফ্রেশরা বসতে পারছে না, তখন সেটা আলাদা ব্যাপার। বাট আপাতত নোটিফিকেশন বেরোনোর আগে যে এই 1 মাস পাচ্ছ, সেই 1 মাসটাও প্রিপারেশন নাও ভালো করে। হ্যাঁ, কাদের জন্য বেরোবে, কি ব্যাপার হবে, ওই সমস্ত মাথা থেকে ঝেড়ে ফেলো। সোশ্যাল মিডিয়া বন্ধ করো, সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করো। অনেকে অনেক প্রলোভন দেবে, ওই প্রলোভন দেখতে দেখতে তুমি তোমার সময় নষ্ট করছো, তোমার লাইফ শেষ করছো, সবটাই তুমি নিজেকে পুরো মানে নষ্ট করে ফেলছো। সুতরাং
আমি বলি এই সমস্ত বাদ দিয়ে কি হবে না হবে তুমি শুরু করে দাও প্রিপারেশনটা এখনই, আজকে থেকে এখন থেকেই বসে পড়ো প্রিপারেশন নিতে, বুঝতে পারছো? 3 মাস, এই 3 মাসে কখনোই প্রিপারেশন নিয়ে এক্সাম দেওয়া পসিবল নয় কারোর পক্ষে। একটা এত বড় ম্যাথমেটিক্সের সিলেবাসের উপরে, অন্য সাবজেক্ট হলে আলাদা ব্যাপার, ম্যাথমেটিক্সের সিলেবাসের উপরে আমি মনে করি পসিবল নয়। হ্যাঁ, সুতরাং তাহলে সেটাকে পসিবল করে দেখাও তুমি কি করতে পারো এই 3 মাসের মধ্যে, বোঝা গেছে? কম্পিটিশন যে লেভেলের হবে সেটা তোমার কল্পনার বাইরে। হ্যাঁ, আউট অফ ইমাজিনেশন কি কম্পিটিশন হবে এই জায়গাটাতে। তো দেখো এবারে নিজের ভালো নিজেকে বুঝতে হবে, বোঝা গেছে? তো চলো, এটা এমনি একটু জাস্ট বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাপারটা। হিসেবটা হয়তো অনেকে না ভেবেই হয়তো মানে এলোপাতাড়ি ভাবে এগোচ্ছ, বাট হিসেবটা ভালো করে দেখবে যে এখানে তুমি কদিন সময় পাবে, বোঝা গেছে? এসএসসি তোমাকে 1 মাস সময় দিয়ে বলো তুমি প্রিপারেশন নাও, তোমার প্রিপারেশন হলে আমি এক্সাম নেবো, ওই সমস্ত গল্প নেই, বোঝা গেছে? নোটিফিকেশন বেরোবে, দরকার হলে এসএসসি আগস্টে কেন, জুনে জুলাইতেও এক্সাম নিতে পারে, জুলাইতেও এক্সাম নেবে, কারণ ফর্ম ফিল আপ থেকে এক্সাম নেওয়া এখানে তো কোনো প্রসেসিং এর সেরকম কোনো ব্যাপার নেই, বুঝতে পারছো? ফর্ম ফিল আপ থেকে এক্সাম কন্ডাক্ট করা এইখানে আমার 6 মাস সময় লাগার কোনো দরকারই নেই, বুঝতে পারছো? এসএসসি যদি মনে করে জুলাইতে এক্সাম নেবে, হ্যাঁ নিক, নিক না, অসুবিধা কি আছে? সুতরাং তাহলে সেই হিসেবে প্রিপারেশন নাও, বুঝতে পারলে? সো বি কেয়ারফুল। চলো আমরা দেখি, যাওয়া যাক। আচ্ছা, আমি এখন যেটা বলতে চাইছি, মাদ্রাসা জাস্ট এক্সাম হলো 2024-এ, 11-12 এর একটু কোশ্চেন গুলো নিয়ে আমি ট্রাই করে দেখি, দেখা যাক যদি পারা টারা যায় আর কি। এখন আহ একটা কোশ্চেন দিয়েছে দেখো, মডুলাস অফ 1 + i10। আচ্ছা, এখন মডুলাস একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমি পোলার রিপ্রেজেন্টেশন বলি। আমি এখানে ডিটেলস থিওরি এত ডিসকাস করব না, আমার এমনি ক্লাসগুলোতে থিওরি ডিসকাস আছে, এখানে আমি জাস্ট কোশ্চেনগুলো সলভ করব, তার পারপাসে যেটুকু লাগবে সেটুকু বলছি। কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন r cos থিটা প্লাস i sin থিটা, যেখানে আটটা, এই আটটাকে বলা হয় মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার, দিস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? এবার দেখো তাহলে তুমি এইটাকে এভাবে যদি রিপ্রেজেন্ট করে ফেলতে পারো, আমি এই মেথডে করানোর চেষ্টা করি, যদি রিপ্রেজেন্ট করতে পারো তাহলে সেক্ষেত্রে জেড যে কমপ্লেক্স নাম্বারটা দেখো 1 + i tan থিটা। এবার এই ফর্মেটে যদি লিখতে হয় তাহলে সেক্ষেত্রে সাইন কসে ভেঙে দিচ্ছি, এদিকে তাহলে sec থিটা চলে আসছে, দিস ইজ cos থিটা প্লাস i sin থিটা, বলছি বুঝতে পারছো? এইবারে তাহলে এই জায়গাটায় এটাই হচ্ছে তোমার আর এর জায়গায় রয়েছে, কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, যেটা হচ্ছে থিটা রেঞ্জটা দিয়েছে 0 থেকে পাই, বাট প্রথম কোশ্চেন এটা ওরা ভুল কোশ্চেন দিয়ে দিয়েছে, মানে কোশ্চেন গুলো দেওয়ার আগে একটু ভাবেও না কোশ্চেন গুলো, মানে জাস্ট কি বলবো আর। এখানে ফার্স্ট, এখানে রেঞ্জ দিয়েছে দেখো ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ 0 থেকে পাই পর্যন্ত রেঞ্জ দিয়ে দিয়েছে, কিন্তু দেখো এখানে একটা জিনিস, ফার্স্ট কোয়াড্রেন্টে না হয় সেকটা পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে তো সেক নেগেটিভ, এই লিমিটটা, এই যে রেঞ্জটা, এটা যদি আমার 0 থেকে লেস থিটা লেস পাই/2 করতো, তাহলে মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার কিন্তু মড জেড হতো কিন্তু sec থিটা, বুঝতে পারলে? আর যদি তোমার পাই/2 থেকে পাইর মধ্যে হয়, পাই/2 থেকে পাইর মধ্যে হয়, তাহলে তখন কিন্তু তোমার ওর মডুলাসটা মাইনাসে কনভার্ট করতে হবে, অর্থাৎ এটাকে এভাবে ব্যালেন্স করতে হবে, মাইনাস sec থিটা মাইনাস cos থিটা প্লাস i sin থিটা, সরি এটা মাইনাস হয়ে যাবে, তখন এটা মাইনাস sec থিটা হয়ে গেল। সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে এমনিতেই sec নেগেটিভ, আর তার সামনে একটা নেগেটিভ, সো দিস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই রেঞ্জের মধ্যে, তখন তার মডুলাস কিন্তু হয়ে যাচ্ছে মাইনাস sec থিটা। সো থিটার রেঞ্জটা দেওয়ার আগে একটু ভাবা দরকার ছিল, বোঝা গেছে? সো সেই হিসেবে কিন্তু দেখো এখানে, আচ্ছা এই অপশন গুলো ভেবে নয় না যে এগুলো অপশন মারা আছে, না এগুলো মিস্টেক, এগুলো এমনি আলাদা। হ্যাঁ, সুতরাং এটা থিটার রেঞ্জের উপরে টোটালি ডিপেন্ডেন্ট, থিটা যেমন রেঞ্জ হবে আমি সেই হিসেবে ব্যাপারটাকে আলোচনা করে দিলাম, বোঝা গেছে? সো এই থিটার রেঞ্জের মধ্যে কিন্তু কোনো অপশন আসা উচিত নয়, যা থিটার রেঞ্জ ওরা দিয়েছে। এবার আমি সেই রেঞ্জটাকে মডিফাই করে যদি এটা হয় তাহলে সেক হবে, আর যদি এটা হয় তাহলে মাইনাস সেক থিটা হবে, বোঝা গেছে? সো নেক্সট প্রবলেমের দিকে যাই আমি। নেক্সট কোশ্চেন বলছে দেখো দ্য ইকুয়েশন স্যাটিসফাইড অনলি, আচ্ছা এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1,
এটা অনলি রিয়েল ভ্যালুর জন্য স্যাটিসফাই করে না, কমপ্লেক্সের জন্যও করে, বুঝতে পারছো? থিটা বিলংস টু সি, থিটা বিলংস টু সি এর জন্যই কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। বুঝতে পারলাম কি বলছি? হ্যাঁ, ফর কমপ্লেক্স ভ্যালু এটা কিন্তু অলসো ট্রু হয়। সো থিটা ইজ এ রিয়েল হলেও হবে, কমপ্লেক্স হলেও হবে। বোঝা গেছে? নেক্সট প্রবলেমের দিকে যাই আমি। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে নাম্বার অফ ডিফারেন্ট রিফ্লেক্সিভ রিলেশন অফ সেট কন্টেনিং টু এলিমেন্টস। একটা সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে, তাহলে রিফ্লেক্সিভ রিলেশনের সংখ্যা, রিফ্লেক্সিভ রিলেশন, সেই রিফ্লেক্সিভ রিলেশনের সংখ্যা একটা ফর্মুলা আছে, 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n। বুঝতে পারছো? 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n। কি করে এই সংখ্যাটা আছে সেটা আমার এমনি ক্লাসে কিন্তু ডিসকাস করা আছে, দেখবে। সো এইটা হচ্ছে তোমার ফর্মুলা। তাহলে 2 টু দি পাওয়ার 2 স্কয়ার মাইনাস 2, সো 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4। সো চারটে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কিন্তু চারটে। নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে দেখো সাইন থিটা, সাইন এক্স ডিফাইন করে দিয়েছে আর থেকে আর, কিন্তু সেই ম্যাপিংটা কেমন হবে? আমি বলি কি সিম্পল অবজারভেশন, তুমি সাইনের গ্রাফটা ড্র করতে পারো। সাইনের গ্রাফটা যদি ড্র করে ফেলো তাহলেই হয়। 0, দিস ইজ পাই, দিস ইজ 2 পাই অ্যান্ড সো অন। দেখো সেম ভ্যালু দিচ্ছে ডিফারেন্ট পয়েন্টে, 0 তেও 0, পাইতেও 0। 0 তে আর পাইতে সেম ভ্যালু দিচ্ছে, বাট 0 আর পাই কিন্তু ডিফারেন্ট, তাই না? আমার ইনজেক্টিভ ম্যাপিং এর কন্ডিশন কি? x1 আর x2 যদি আলাদা হয়, f of x1 not equals to f of x2 হতে হবে এটা, or f of x1 is equals to f of x2, এটা ইমপ্লাই করবে x1 is equals to x2, এটা দিয়েও ভাবতে পারো, বাট আমার এইটা দিয়ে এটা কিন্তু নট ইনজেক্টিভ। নেক্সট হচ্ছে সারজেক্টিভ এর কনসেপ্ট কি? দ্য সারজেক্টিভ হচ্ছে আমার এই সেটের ইমেজ সেটটা বের করি। আচ্ছা আমরা জানি মড অফ এফএক্স যেটা হয়, মানে মড অফ সাইন এক্স, এটা তো লেস অর ইকুয়ালস টু 1 হয়, তাই না? মানে অ্যাকচুয়ালি যেটা রেঞ্জ সেট যেটা আর কি, বা ইমেজ অফ এফ যদি বলি, এটা কিন্তু -1 থেকে 1 এর মধ্যে রান করছে। এটা অন টু হবে কি করে? অন টু ম্যাপিং নয়, বুঝা যাচ্ছে? মানে ইমেজ অফ এফটা ইটস এ প্রপার সাবসেট অফ কোডোমেন সেট, দিস ইজ কোডোমেন, কোডোমেন। এটা ইকুয়াল টু হলে তবেই তো অন টু, তাই না? সো নট অন টু, তার মানে নাইদার ইনজেক্টিভ নর সাবজেক্টিভ। অন টু সাবজেক্টিভ একই কথা, নাইদার ইনজেক্টিভ নর সাবজেক্টিভ। বুঝতে পেরেছো? সো নেক্সট প্রবলেমের দিকে যাই আমি। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে টোটাল নাম্বার অফ জেনারেটর অফ এ সাইকেল গ্রুপ Z2। এখন Z2 তে আছে কে? Z2 তে আছে 0 ক্লাস আর 1 ক্লাস, ঠিক আছে? তো 0 ক্লাসে এর একটাই দেখো 0 ক্লাস, এটা আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট গ্রুপের, তাই না? আইডেন্টিটি এলিমেন্ট নন ট্রিভিয়াল গ্রুপের কখনোই জেনারেটর হয় না। কি বলছি? জি যদি নন ট্রিভিয়াল গ্রুপ হয় তাহলে এই জিটা কোনোদিনের জন্য আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে জেনারেট হতে পারে না, তাই না? আইডেন্টিটি এলিমেন্টকে বারবার কম্পোজ করলে তো আইডেন্টিটি আসবে, অন্য কোনো এলিমেন্ট তুমি পাবে না। সাইক্লিক গ্রুপের কনসেপ্ট বুঝতে পারছো? সাইক্লিক গ্রুপের কথা বলছি, সাইক্লিক গ্রুপের কথা বলছি। সাইক্লিক গ্রুপ কি হয়? সাইক্লিক গ্রুপ হচ্ছে এন এ, যেখানে এনটা ইন্টিজার থেকে, ফর অ্যাডিটিভ গ্রুপ, ফর অ্যাডিটিভ গ্রুপের জন্য অ্যাডিশনটা যদি বাইনারি কম্পোজিশন হয়ে যায়, আর এমনি আরবিট্রারি গ্রুপের জন্য হচ্ছে তোমার এটা হচ্ছে a টু দি পাওয়ার n, n বিলংস টু ইন্টিজার, দ্যাট ইজ জেনারেটেড বাই a। অর্থাৎ একটা এলিমেন্টকে বারবার কম্পোজ করে এলিমেন্টগুলোকে ব্যাক করতে হবে। তো সেক্ষেত্রে দেখো তাহলে একটা এলিমেন্ট আছে 1 ক্লাস, এই 1 ক্লাসটাই দেখো তোমার এটা জেনারেটরের কাজ করছে, কারণ দেখো এখানে অ্যান্সার অনেক রকম ভাবেই ভাবা যায়। এটা যেহেতু সাইক্লিক গ্রুপ, এখন এই 1 ক্লাসটাকে একবার করলে 1 ক্লাস, 1 ক্লাসকে দুবার করলে দেখো 0 ক্লাস চলে আসছে। সো 1 ক্লাসটাই মেইনলি জেনারেটরের কাজ করছে এখানে। হ্যাঁ, সুতরাং এই যে নাম্বার অফ জেনারেটর চাইছে, তাহলে সেক্ষেত্রে তোমার নাম্বার অফ জেনারেটর কিন্তু একটাই আছে, এই 1 ক্লাসটাই জেনারেটর। নেক্সট প্রবলেম, নেক্সট কোশ্চেনে যাই আমি। নেক্সট হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10 ইন Z10। আচ্ছা Z10 প্রথমত দেখি Zn কিন্তু সাইক্লিক গ্রুপ হয়,
Zn অলওয়েজ সাইক্লিক গ্রুপ যেটা কিনা 1 ক্লাস দিয়ে জেনারেট করে, 1 ক্লাস দিয়ে জেনারেট করে। আরো জেনারেটর আছে, সেটা পরে আসবে। 1 ক্লাস একটা জেনারেটর হিসেবে কাজ করে সাইক্লিক গ্রুপে। তাহলে এখানে আমাদের Z10টা অবভিয়াসলি সাইক্লিক গ্রুপ, Z10 ইজ সাইক্লিক গ্রুপ, ঠিক আছে। এইবার একটা গ্রুপের অর্ডার যা হয়, যদি জিটা সাইক্লিক গ্রুপ হয় তাহলে গ্রুপের অর্ডারের সঙ্গে ওর যে জেনারেটরের অর্ডার, মানে জি যদি এ দিয়ে জেনারেট করে আর কি, তাহলে গ্রুপের অর্ডারের সঙ্গে জেনারেটরের অর্ডার সমান হয়। বুঝতে পারলে গল্পটা? সুতরাং তাহলে দেখো, যেহেতু আমার Z10 সাইক্লিক গ্রুপ, তো 10 অর্ডারের এলিমেন্ট বের করতে বলেছে, মানে গ্রুপের অর্ডারের সঙ্গে সমান অর্ডারের এলিমেন্ট। তার মানে অ্যাকচুয়ালি কি বের করতে হবে বলো তো? কটা জেনারেটর আছে, নাম্বার অফ জেনারেটর বের করতে হবে তোমাকে, নাম্বার অফ জেনারেটরস, বের করতে হবে অ্যাকচুয়ালি তোমাকে। এইবারে বলি, এই নাম্বার জেনারেটরের একটা ফর্মুলা আছে, দিস ইজ ফাই n, অয়েলার ফাই ফাংশন, লেস দেন n and প্রাইম টু n। ফাই n কি হয়? দিস ইজ একটা ফর্মুলা আছে, এনটাকে যদি তুমি প্রাইম ফ্যাক্টরশনে ভেঙে ফেলতে পারো, p1 হোল টু দি পাওয়ার আলফা 1, p2 হোল টু দি পাওয়ার আলফা ডট ডট করে pk হোল টু দি পাওয়ার আলফা k, তাহলে ফর্মুলা হচ্ছে n ইনটু 1 মাইনাস 1 বাই p1 ডট ডট করে 1 মাইনাস 1 বাই pk। ক্লিয়ার? সুতরাং তাহলে সেটাকে আমি এখানে 10 নিয়ে গল্প, 10 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইনটু 5 টু দি পাওয়ার 1। সো তাহলে এটাকে কি পাবো? 10 ইনটু 1 মাইনাস 1 বাই 2, 1 মাইনাস 1 বাই 5। সো কত আসছে দেখো, 10, দিস ইজ হাফ 4 বাই 5, এটা ওটা কেটে গেল, সো 4। সো 10 অর্ডার এলিমেন্টের সংখ্যা বা নাম্বার অফ জেনারেটর একই কনসেপ্ট এখানে আমাদের, এটা হচ্ছে তোমার 4 হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই আমি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে জি বি এ গ্রুপ অফ অর্ডার 5, গ্রুপের অর্ডার বলছে 5, দেন জি ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ, বলে কোশ্চেন দিয়েছে। কেলেস থিওরেম আছে, কেলেস থিওরেম কি বলছে না, যদি গ্রুপের অর্ডার n হয় তাহলে জিটা কি হয়ে যাবে? জি ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ H, যেখানে H টা কি হবে? H ইজ এ সাবগ্রুপ অফ Sn। বুঝতে পারছো? আচ্ছা, এখানে n বলতে আমি 1 মিনিট, এটা n না করে এটাকে m করে দিই, যাতে এই nটা গুলিয়ে না ফেলতে পারো। না 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 না, সরি, আমি মিস্টেক করলাম, এটা ঠিকই আছে, ওই n এই n একই কনসেপ্ট হবে। বুঝতে পারছো? ওই n এই n একই কনসেপ্ট হবে। হ্যাঁ, ঠিক আছে। গ্রুপের অর্ডার যদি n হয়, অর্থাৎ any group of order n is isomorphic to a subgroup of Sn। থিওরেম স্টেটমেন্ট অ্যাকচুয়ালি এরকম, any group of order n is isomorphic to a subgroup of Sn। Sn এর সাথে আইসোমরফিক হবে, Sn এর একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক হবে। সো এখানে S5 বি অপশন হবে। 5 অর্ডারের গ্রুপ, তাহলে S5 এর একটা গ্রুপের সঙ্গে সাবগ্রুপের সাথে আইসোমরফিক হবে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে নাম্বার অফ অনটো হোমোমরফিজম ফ্রম Z4 টু V, Z4 থেকে V তে কতগুলো অনটো হোমোমরফিজম থাকে সেই সংখ্যাটা তোমাকে কি করতে হবে। আচ্ছা, এখানে একটা রেজাল্ট আমি দিই, দেখো রেজাল্টটা এরকম যে এফ হচ্ছে জি স্টার থেকে জি প্রাইম স্টার প্রাইম, আমি যদি একটা অনটু হোমোমরফিজম ধরে নিই, লেট এফ দিস বি অনটু প্লাস হোমোমরফিজম, তাহলে রেজাল্ট আছে কি? রেজাল্ট আছে জিটা যদি সাইক্লিক হয়, জি যদি সাইক্লিক হয়, এটা ইমপ্লাই করবে জি প্রাইম ইজ সাইক্লিক, এটা আমাদের রেজাল্ট। বোঝা গেছে কি বলছি?
জি যদি সাইক্লিক হয় তাহলে জি প্রাইম সাইক্লিক। ইভেন কমিউটেটিভেও হোল্ড করে, মানে জি যদি কমিউটেটিভ হয় এটাও কমিউটেটিভ হয়, বাট এই দিকগুলো কিন্তু ট্রু নয়। এই হোমোমরফিজমের জন্য এগুলো কিন্তু ট্রু নয়, আইসোমরফিজম হলে ওগুলো ট্রু হয়। বোঝা গেছে? সো দেখো আমার Z4 কিন্তু সাইক্লিক গ্রুপ। আমি যদি ধরে নিই যে F from Z4 to V মানে হচ্ছে ক্লেন্স-4 গ্রুপ, E A B C, এটা কিন্তু নট সাইক্লিক, ক্লেন্স-4 গ্রুপ K4, দিস ইজ K4, নট সাইক্লিক, সাইক্লিক নয়। অর্থাৎ আমি যদি ধরে নিই যে F Z4 থেকে V তে একটা অন টু হোমোমরফিজম আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে Z4 যেহেতু সাইক্লিক তাহলে ভিটাকেও কি হওয়া উচিত ছিল, ভিটা সাইক্লিক হওয়া উচিত ছিল, কিন্তু আমার ভি তো সাইক্লিক নয়, তার মানে নিশ্চয়ই এরকম কোনো হোমোমরফিজমের এক্সিস্টেন্স নেই এখানে অন টু হোমোমরফিজমের। সো নাম্বার অফ অন টু হোমোমরফিজম ইজ 0। আমি আবার বলছি টিক মারাগুলো ওগুলো কোশ্চেন যে যার সেখান থেকে ওইগুলো কনফিউশনে আমি সলভ প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দিচ্ছি। হ্যাঁ, এই যে 0 হচ্ছে অপশন, বোঝা গেছে? 0 অপশন, সি অপশন হবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে ভ্যালু অফ এ স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অড অর্ডার। স্কিউ সিমেট্রিক মানে হচ্ছে A ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস A, দিস ইজ স্কিউ সিমেট্রিক, রাইট? এবার ডেট অফ A ট্রান্সপোজ আর ডেট অফ A একই হয়, মাথায় রাখবে। আবার ডেট অফ সাম c ইনটু a তার ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে c টু দি পাওয়ার n ইনটু ডেট এ হয়, যেখানে n টা হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের অর্ডার। এই ইনফরমেশন গুলো তোমার জানা দরকার, ঠিক আছে? বেশ, এবারে দেখো তাহলে আমার এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে আমি ডেট অফ A ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডেট অফ দিস। এবার এটা কি হবে, এই যে এটাতে দেখতে সি এ টাইপের জিনিস, যেখানে সিটা কত -1, তার মানে -1 হোল টু দি পাওয়ার অড নাম্বার ইনটু ডেট এ। আর এদিকে এটা কি লিখতে পারি, ডেট এ, তাহলে ডেট এ ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডেট এ, সো 2 টাইমস অফ ডেট এ ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স ডেট এ ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার আশা করি। সো ডিটারমিনেন্ট ভ্যালু তাহলে 0 হয়ে যায়, ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়, 0 হয়ে যায়। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি। নেক্সট কোশ্চেন কি বলছে, ডাইমেনশন অফ দ্য সাবস্পেস তোমাকে বের করতে বলেছে। দেখো ডাইমেনশন নিয়ে অনেক কথাবার্তা বলেছে আমার ওই লেকচারগুলোতে, যেগুলো লাইভ ক্লাস আছে যেগুলোতে আছে। দেখো ডাব্লিউ যে সাবস্পেসটা দিয়েছে সেখানে কি রয়েছে, এক্স ওয়াই জেড রয়েছে R3, যেখানে x প্লাস 2y প্লাস 3z ইজ ইকুয়াল টু 0 একটা কন্ডিশন, আর একটা 3x প্লাস 6y প্লাস 9z একটা কন্ডিশন। আমি শর্ট ট্রিক্স একটা বলি এখান থেকে। এখন এখানে w কার, R3, তাই ডাইমেনশন অফ w ফর্মুলা এরকম ভাবে মানে ক্যালকুলেট করার চেষ্টা করবে। R3 তার মানে 3 বসালাম, R3 জন্য 3 বসালাম, মাইনাস এইখানে দেখো এইখানে কন্ডিশন কটা আছে, কি বলছে কন্ডিশন কটা আছে। এইবার এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট মানে কথা বলছি ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশন কটা আছে, মানে কন্ডিশন গুলো কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, সেরকম কটা আছে সেটা হিসেব করো। একটা জিনিস খেয়াল করো, এই কন্ডিশন আর এই কন্ডিশন কিন্তু একই, ডিপেন্ডেন্ট কন্ডিশন হয়ে যাচ্ছে। তুমি এখান থেকে 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে দেখো x প্লাস 2y প্লাস 3 যেটা আছে, এটা অনেকে খেয়াল করবে না, মিস্টেক করবে। সো এখানে হিসেব মতো কন্ডিশন কটা আছে, তাহলে একটাই কন্ডিশন আছে, আমার কন্ডিশনটা বাদ দিয়ে দাও, দিয়ে কত আসছে 2। সো 2 ইজ দা ডাইমেনশন। বুঝতে পারলাম? এটা একটা ট্রিক্স বা টেকনিক তোমার এই টাইপের সাবস্পেসের ডাইমেনশন বের করার আর কি। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটা খুবই অস্পষ্ট লাগছে করা হয়েছে, তো দেখছি আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা। এ একটা সেট দিয়েছে x belongs to R, 3x square minus 10x plus 3 less than 0।
এখন এই সেটের সুপ্রিমাম আর ইনফিমাম চাইছে অ্যাকচুয়ালি, লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, দ্যাট মিনস সুপ্রিমাম আর ইনফিমাম এ নিয়ে কথা বলতে বলছে তোমাকে, ঠিক আছে। এখন এই টাইপের দেখো এটা অ্যাকচুয়ালি কি জিনিস, এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইনের কোন পার্টটাকে রিপ্রেজেন্ট করছে সেটা আমি দেখার চেষ্টা করি, ঠিক আছে। কি বলছি, কোন পার্টটাকে রিপ্রেজেন্ট করছে এই জিনিসটা সেটা দেখি আমি। এখন প্রথমে আমি যেটা করছি দেখো, এটাকে না একটু সলভ করে নিই তো, দ্যাট ইজ 3x স্কয়ার মানে ইকুয়ালস টু 0টা কোন জায়গায় হচ্ছে দেখি, দিস ইজ ইকুয়ালস টু 0, এটাকে লেখা যায় 3x স্কয়ার মাইনাস 9x মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এটা মানে হচ্ছে 3x স্কয়ার, সরি একটা কমন নিয়ে নাও, 3x কমন নিলে x মাইনাস 3 minus 1 common নিলে x minus 3 is equals to 0. So this is 3x minus 1, x minus 3 is equals to 0. That is x is equals to 1/3 আর 3. So real line এ এটা 1/3 এটা 3, তাহলে এই দুটো পয়েন্টে কি হচ্ছে সেটটা 0 হচ্ছে, এই দুটো পয়েন্টে সেটটা কিনা 0 হচ্ছে। এইবার এটা তো একটা ইনইকুয়ালিটি রয়েছে আমার না, লেস দেন টাইপ রয়েছে, কি বলছি লেস দেন টাইপ রয়েছে। সুতরাং তাহলে সেক্ষেত্রে এই সেটগুলো রিয়েল লাইনের কোন অংশটা রিপ্রেজেন্ট করে সেটা আমাকে জানাতে হবে। হয় সেটা এই অংশটা রিপ্রেজেন্ট করবে, আদারওয়াইজ সেটা এই সাইড আর এই সাইড মানে এই এই পাশেরটা আর এই পাশেরটা রিপ্রেজেন্ট করবে, যে কোনো একটা, হয় এই সাইড আর এই সাইড মিলে রিপ্রেজেন্ট করবে অথবা এই ভেতরের অংশটুকু রিপ্রেজেন্ট করবে, কোনটা হবে। সিম্পল অবজারভেশন আমি বলি কি, তুমি যে কোনো একটা পয়েন্ট কোথাও থেকে নিয়ে নাও, এর পাশে পাশে 0 আছে তাই না, 0 বসিয়ে দেখো তো স্যাটিসফাই করছে কিনা, কি বলছি বুঝতে পারছো, 0 বসিয়ে দেখো স্যাটিসফাই করছে কিনা এটাকে। 0 যদি বসে দিস ইজ কি ট্রু, না ট্রু নয়, 3 লেস দ্যান 0 দিস ইজ নট ট্রু, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি এ পাশ বা এই পাশ কোনো অংশই হবে না, তাহলে তোমার যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এইটা, সলিউশন সেট যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। ওপেনিং টেবিল আছে কি, হ্যাঁ ওপেনিং টেবিল, তার জন্য আমি ওপেন করে দিলাম এটাকে, তাহলে অ্যাকচুয়ালি এই অংশটাই তোমার সলিউশন সেট। একটা ওপেন ফাইনাইট ওপেন ইন্টারভ্যাল আই মিন ফাইনাইট লেন্থ, তার সুপ্রিমাম ইনফিমাম কি করে ক্যালকুলেট করতে হয়, ভেরি সিম্পল, আপার এন্ড সুপ্রিমাম লোয়ার এন্ড ইনফিমাম, সো দিস ইজ সুপ্রিমাম অফ এ and this is infimum of a, বুঝতে পারলাম। ফাইনাইট লেন্থের ইন্টারভ্যাল যদি হয় ওপেন ক্লোজ ডাজ নট ম্যাটার, তা আপার এন্ড সুপ্রিমাম লোয়ার এন্ড ইনফিমাম, চোখ বন্ধ, বোঝা গেল ব্যাপারটা, ডান। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমি। নেক্সট কোশ্চেন বলছে দেখি কি বলছে, খুবই সিম্পল, এটা হচ্ছে 0 থেকে 1/9 পর্যন্ত নিয়ে নিয়েছে, আর একটা নিচ্ছে -1 থেকে, এদিক থেকে -1 থেকে স্টার্ট করে 1/5 আর 1/9, মানে 1/5টা একটু এদিকে হবে তাই তো, 1/5 এইটা, তো তাদের ইন্টারসেকশন নিচ্ছে, ইন্টারসেকশন নিলে কোনটা আসবে, একটা এখান থেকে এই সেটটা নিচ্ছে আর এখান থেকে এইটুকু সেট নিচ্ছে, 1/5 ঠিক লিখেছে, 1/5 মানে হচ্ছে তোমার নিচে ভ্যালু বাড়ছে তো আলটিমেটলি ভ্যালু কমতে থাকবে, হ্যাঁ ঠিকই আছে, ঠিক লিখেছি, অসুবিধা নেই। তাহলে অ্যাকচুয়ালি কমন কোনটা আসছে, কমন পার্ট কোনটা আসছে দেখো, ও এখানে একটা ব্যাপার আছে, এটা না এটা এটা ওপেন আছে, আমি খেয়াল করিনি, এদিকে ওপেন আছে, দিস ইজ ওপেন, বোঝা গেল, তাহলে এখান থেকে এতটা একটা কালেকশন আর এখান থেকে শুরু করে এতটা একটা কালেকশন, তার মধ্যে কমন সেট কি বলতো, কোনটা কমন পার্ট হচ্ছে, এমনি সেট থিওরির কনসেপ্ট, এটা কোনো জটিল কমপ্লিকেটেড কিছু নয়, ঠিক আছে। তাহলে এই সেটের জন্য এখান থেকে স্টার্ট হচ্ছে, এই সেটের জন্য এখান থেকে স্টার্ট হচ্ছে, কারণ এর বাইরের অংশ তো সেটের মধ্যে নয়, আর এই সেটের জন্য 1/9টা কিন্তু এই সেটের মানে অ্যাকচুয়ালি এই পার্টটা কমন, এই জাস্ট এই পার্টটা কমন হচ্ছে,
1/9টা ওপেনে থাকছে, তাই না? 1/9টা তো এই সেটে নেই এখানে, সেটা আমি ইনক্লুড করতে পারি না, ইন্টারসেকশন নিয়েছে তো, তাই না? সো দিস ইজ দ্য কমন পার্ট। সো তাহলে ইন্টারসেকশনটা বেসিক্যালি কেউ নয়, এক্স সেট হয়ে গেল। এখন এক্স ওপেন নয়, কারণ সেমি ক্লোজড ইন্টারভ্যাল তো, ফাইনাইট লেন্থের সেমি ক্লোজ ইন্টারভ্যাল, এটা নট ওপেন, নট ওপেন, নট ক্লোজড, ক্লোজডও হবে না, লিমিট পয়েন্টের গন্ডগোল, তাই না? বা বা 1/9টা লিমিট পয়েন্ট কিন্তু নেট সেটে বিলং করছে না, তাই নট ক্লোজড। নট ওপেন কেন বললাম? 0টা ইন্টিরিয়র পয়েন্ট নয় কিন্তু সেটে রয়েছে, তাই নট ওপেন। কম্প্যাক্ট হতে গেলে, কম্প্যাক্ট কথা আছে, কম্প্যাক্ট হতে গেলে ক্লোজড আর বাউন্ডেড হতে হবে। কম্প্যাক্ট সেট মানে ক্লোজড প্লাস বাউন্ডেড হতে হয়, সেটাও নেই, ক্লোজ নয়, তাই এটা বাদ। অনলি বাউন্ডেড, হ্যাঁ বাউন্ডেড তো বটেই, হ্যাঁ এইটুকু অংশ তো বাউন্ডেড সেট, দিস ইজ বাউন্ডেড। সো ডি অপশন, ডি অপশন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে কে ইজ এ সাবসেট অফ আর, কে এটা সাবসেট অফ আর, এভরি ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ এ লিমিট পয়েন্ট ইন, কি বলছে, এভরি ইনফাইনাইট সাবসেট অফ কে হ্যাজ এ লিমিট পয়েন্ট, মানে কে টা হচ্ছে আর এর একটা সাবসেট, তাহলে সেক্ষেত্রে এভরি ইনফাইনাইট সাবসেট অফ কে মানে কে এর একটা ইনফাইনাইট সাবসেট, এ কে এর একটা সাবসেট, কেমন সাবসেট? ইনফাইনাইট সাবসেট। তার লিমিট পয়েন্ট কোথায় আছে? কে তে আছে। ইনফাইনাইট সাবসেট has a limit point in k। তাহলে কেটাকে কেটা কেমন সেট সেটা জানতে চাইছি, বুঝতে পারছো? কেটা কেমন সেট সেট তোমাকে জানতে চাইছি। আচ্ছা, এখন দেখো এখানে একটু বলি, আমি এক্সাম্পল নিয়েই বলি ব্যাপারটা। আমি কেটাকে আরই নিয়ে নিচ্ছি, কি বলছি, কেটাকে আমি আর নিয়ে নিলাম কথা, বা কেটাকে আমি এন নিয়ে নিলাম, অসুবিধা কি আছে? দাঁড়াও এক মিনিট, মানে কে আর করে সব ভুলিয়ে দিয়েছে, আমি একটু ব্যাপারটা দেখে নিই। এখানে কে হচ্ছে if k is closed, মানে কে ক্লোজড হলে কে যে কোনো ইনফারেন্স সাবসেটে লিমিট পয়েন্ট থাকবে, কে যদি বাউন্ডেড হয়, কেটা যদি আনবাউন্ডেড হয় তার যে কোনো ইনফারেন্স সাবসেটে লিমিট পয়েন্ট, না কে বাউন্ডেড হতে হবে তার কোনো মানে নেই তো, আমি আর নিয়ে নিচ্ছি, কেটাকে আর নিয়ে নিচ্ছি, কে ইজ ইকুয়ালস টু আর, ঠিক আছে? তার ইনফাইনাইট সাবস ও হ্যাজ এ লিমিট পয়েন্ট, একটা লিমিট পয়েন্ট থাকবে ধরে নিচ্ছি, হ্যাঁ ঠিকই আছে। কেটা যদি আর নেই তার একটা সাবসেট নিয়ে নিচ্ছি, সাবসেট কেটা আর মানে তার একটা সাবসেট নিয়ে নাও, এটাকে আমি ধরে নিচ্ছি এইটা, আর এটা ধরে নাও ওপেন 0 1, ইনফাইনাইট সাবসেট, লিমিট পয়েন্ট আছে, কিন্তু কেটে কি বাউন্ডেড নাকি? না কেটা বাউন্ডেড নয়, এই অপশনটা বাদ, বুঝতে পারলে কি বলছি? বি অপশনটাকে বাদ দিলাম, বি অপশনটা বাদ মানে ডি অপশনটাও বাদ, এখানেও বাউন্ডেড কথা ঢুকে আছে। এই দেখো না, কে তো আমার আনবাউন্ডেড সেট, তার একটা ইনফাইনাইট সাবসেটের লিমিট পয়েন্ট আছে, হ্যাঁ এই 0 1 ওপেন ইন্টারভ্যালে শুধু 0 আর 1 বাদ দিলে সবাই তো লিমিট, 0 1 বাদ দেবো কেন? ও বাবা, এর সময় লিমিট পয়েন্ট, এর যে ডিরাইভ সেট, এই ডিরাইভ সেটটা তো পুরো এটাই হয়ে গেল, 0 1 আর পুরো ক্লোজড ইন্টারভ্যাল হয়ে গেল, বুঝতে পারলে? সবাই লিমিট পয়েন্টের, কিন্তু সে কি কে কি ক্লোজ সেট নাকি? কে তো রিয়েল লাইন নিয়ে নিয়েছে, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এবারে কেটা ক্লোজড হবে বলে দিয়েছে, আর একটা ইনফাইনাইট হবে কনসেপ্ট বলে দিয়েছে, তাই তো? এখন কেটা ক্লোজড
সেটাও নয়, সেটাও নয়। আমি কে টাকে ধরে নিচ্ছি, আমি ফার্স্ট কোশ্চেন বা অপশনের এগেইনস্টে ধরে নিচ্ছি কেটা ক্লোজড, কেটাকে এটা ধরে নাও না, এটা ধরে নাও, ওপেন 01 ধরে নাও, সরি ওপেন 01, তার একটা সাবসেট নিয়ে নাও, তার একটা সাবসেট নিয়ে নাও 0.5, বুঝতে পারলে? কেটা একটা সাবসেট অফ আর, তার একটা সাবসেট নিয়েছি আমি 0.5, তো তার লিমিট পয়েন্ট আছে, তার মানে কি এটা ক্লোজ সেটের উপর কোনো কথা আছে নাকি? না, কে নট ক্লোজড, নট ক্লোজড, এটা ক্লোজ নেই, বুঝতে পারলে? সো এই অপশনটাও বাদ, একমাত্র কেটা ইনফাইনাইট হতে হবে, একমাত্র কেটা ইনফাইনাইট অপশনটা, এবং হতেই হবে, কারণ কি এটা সিম্পল একটা লজিক, এভরি ইনফাইনাইট সাবসেট কে, মানে কে এর সাবসেট গুলো ইনফাইনাইট, তাহলে কে ইনফাইনাইট না হলে তার সাবসেট ইনফাইনাইট হবে কি করে? এভরি ইনফাইনাইট সাবসেট অফ কে, এই এ সেটটা সাবসেট অফ কে, এ যদি ইনফাইনাইট হয় তাহলে কে তো ডেফিনেটলি ইনফাইনাইট হবে, বুঝতে পারলে? সো সি অপশন আসছে, সি অপশন, সি অপশন আসছে, আর বাকি অপশনগুলো আমি এক্সাম্পল দিয়ে কাটিয়ে দিলাম, বাকি অপশনগুলো আমি সব এক্সাম্পল দিয়ে কাটিয়ে দিলাম, ঠিক আছে? সি অপশন হবে, কেটা ইনফাইনাইট, এটা কোনো কোশ্চেন মানে যাই হোক এরা, ঠিক আছে, সি অপশন। নেক্সট, নেক্সট সিকোয়েন্স একটা কোশ্চেন দিয়েছে, ভেরি সিম্পল কোশ্চেন, এই টাইপের কোশ্চেন যদি দেখতে পাও তাহলে একেবারে চোখ বন্ধ করে দেখো 2023 2024, যেটা বড় না তাকে কমন নিয়ে নাও, কি বলছি, যেটা বড় তাকে কমন নিয়ে নাও, দ্যাট ইজ 2024 টাকে যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস এটা কত আসছে 2023 বাই 2024 তার হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই n, বুঝতে পারলে কি বলছি? এই যে লিমিটটা, এই লিমিটটা কিন্তু কত হয়, এটা 1 হয়, লিমিট n tends to infinity 1 plus 2023 by 2024 whole to the power n তার আবার 1 by n, বোঝা গেছে কি বলছি? এই লিমিটটা কিন্তু 1 হয়, জানো তোমরা আশা করি, তাই তো নাকি? এই স্কেমা পাতে দেখবে এই টাইপের একটা প্রবলেম আছে, হ্যাঁ প্রবলেমটা একটু বলে দিই, এই প্রবলেমটাকে যদি এইভাবে ভাববে, এরকম একটা এরকম কোশ্চেন খুব থাকে এসএসসি তে, এইটা হোল টু দি পাওয়ার 1 বাই n, যেখানে এটা যদি গ্রেটার দেন বি হয় তাহলে এই লিমিটটা কত হবে বলো তো, এই লিমিটটা হয়ে যাবে a, যেটা বড় হবে সেটাই লিমিট, বুঝতে পারলে? সো দিস ইজ 2024, কাম টু নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে কি দিয়েছে, ও একটা সিরিজ দিয়েছে, সিরিজটা কি দিয়েছে দেখো, অল্টারনেটিং সিরিজ দিয়েছে নাকি? আচ্ছা এখানে কথা বলা আছে কন্ডিশনালি কনভার্জেন্ট, কন্ডিশনালি কনভার্জেন্টের এখানে কথা বলতে হবে তিনটে কনভার্জেন্ট, এমনি কনভার্জেন্ট হয়, এমনি নরমাল কনভার্জেন্ট, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, আর একটা কন্ডিশনালি কনভার্জেন্ট, মানে তিনটে কনভার্জেন্ট হয় ইন দ্য সেন্স, আমি জাস্ট আমি এই সিরিজের কনসেপ্টে বলছি আর কি, তোমাদের লেভেল কনসেপ্টে বলছি, এসএসসি লেভেল তিনটে কনভার্জেন্ট হয়, তিনটে টাইপের, হ্যাঁ ঠিক কথা নয় আর কি কথাটা, হ্যাঁ আপাতত তোমরা যেটা জেনে এসছো তিনটে কনভার্জেন্ট, এটা এমনি কনভার্জেন্ট, অ্যাবসলিউট কনভার্জেন্ট, কন্ডিশনালি কনভার্জেন্ট, বেশ। এখন দেখো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কখন বলা হয়, যখন সিরিজটার মডটা কনভার্জেন্ট হয়, মানে মড সিরিজটা যখন কনভার্জেন্ট হবে, এটা যদি কনভার্জেন্ট হয় তখন অ্যাবসলিউট, আর একটা সিরিজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে গেলে এটা কিন্তু এমনি কনভার্জেন্ট হয়ে যায় অ্যাবসলিউট, বাট কনভার্সটা ট্রু নয়, নট ট্রু, কনভার্জেন্ট হলো মানেই যে অ্যাবসলিউটলি হবে তার কোনো মানে নেই, সেই যে কনভার্জেন্টটা দ্যাট ইজ কন্ডিশনালি কনভার্জেন্ট, অর্থাৎ কন্ডিশনালি কনভার্জেন্ট হলো কনভার্জেন্ট
but not absolutely। বোঝা গেছে? এটাই হচ্ছে কন্ডিশনালি কনভার্জেন্ট। আচ্ছা, তো লিবনিজ রুল একটা আছে, তো সেটাকে আমি একটু ইউজ করার চেষ্টা করি। লিবনিজ রুলটা কি বলে দিই, ফর অল্টারনেটিং সিরিজ, যে সিরিজটা যদি তোমার -1 হোল টু দি পাওয়ার n+1 n এই ফরম্যাটে ভাবি আমি, তাহলে এই সিরিজটা কখন কনভার্জ করে না, এই যে সিকোয়েন্সটা এটাকে মনোটনিক ডিক্রিজিং হতে হবে, আর নেক্সট হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টাকে 0 হতে হবে। ঠিক আছে, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই আমরা বলবো কি ওই সিরিজটা কনভার্জেন্ট। এখন দেখো এখানে আরেকটা কনসেপ্ট মানে দিয়ে রাখি, যেটা হচ্ছে পি সিরিজ। দেখতে কেমন 1/n টু দি পাওয়ার p। ঠিক আছে, এটা হচ্ছে সিরিজ অফ পজিটিভ নাম্বারস, এর উপরে তোমার রান করছে। দিস ইজ কনভার্জেন্ট if p greater than 1, আর is divergent if p less or is equals to 1। বুঝা গেছে? এবং ইভেন গ্রেটার দেন 0, এই কন্ডিশনের কথা বলছি। দেখো এবার তাহলে সেক্ষেত্রে আমি এই কনসেপ্টগুলোকে একটু ইউজ করার চেষ্টা করি। আমার যে সিরিজ আছে তাহলে সেক্ষেত্রে আমার xn যেটা হবে, মানে an যেটা n এর টার্ম যেটা হচ্ছে, দিস ইজ 1/n প্লাস a হোল টু দি পাওয়ার p। ঠিক আছে, এটা n এর টার্ম, এটা অলওয়েজ মনোটোন ডিক্রিজিং, নো প্রবলেম, কারণ n যত বাড়ছে দেখো এটা মনোটোন ডিক্রিজিং। আর নাম্বার 2 হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an, এটা 0 হবে কখন? সব কেসেই 0 হবে, শুধু নেগেটিভ বাদ দিয়ে। p এর যে নেগেটিভ রেঞ্জ দিয়েছে না, p এর নেগেটিভ রেঞ্জ বাদ দিয়ে 0 হবে, অর্থাৎ এই অপশনটা হবে না। আর বাকি যদি p পজিটিভ তুমি ধরে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা লিমিট 0, তাহলে 0 ফর p পজিটিভ লিমিট 0। ঠিক, তাহলে এই কন্ডিশনের আন্ডারে আমাদের কি হলো, p পজিটিভ এর কন্ডিশনের আন্ডারে লিমিট 0, দেয়ারফর এই যে সিরিজটা যেটা দেওয়া আছে, যে গিভেন সিরিজ যেটা আর কি, গিভেন সিরিজ যেটা আছে, গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। কোথায় না, বাই লিবনিজ থিওরেম, ক্লিয়ার? এইবারে দেখো আমার কন্ডিশনালি কনভার্জেন্ট বলেছে, তাহলে কনভার্জেন্ট টেস্ট করে যাবে, নট অ্যাবসলিউটলি হবে না। কখন অ্যাবসলিউটলি হবে না? অ্যাবসলিউটটা দেখতে কেমন হচ্ছে, অ্যাবসলিউট সিরিজটা দেখতে কেমন হচ্ছে, যখন সিরিজটা মড নিয়ে নিচ্ছ, মানে মড টার্মগুলো সিরিজ যখন নিচ্ছ, দ্যাট ইজ 1/1 প্লাস a হোল টু দি পাওয়ার p প্লাস 1/2 প্লাস a হোল টু দি পাওয়ার p প্লাস 1/3 প্লাস a হোল টু দি পাওয়ার p প্লাস ডট করে এই টাইপের চলছে, তাই তো? ঠিক, এইবার এটা এক্স্যাক্টলি p সিরিজ মতোই দেখতে। হ্যাঁ, এই যে p সিরিজ, দিস ইজ p সিরিজ, এটাকে বলা হয় p সিরিজ। এক্স্যাক্টলি p সিরিজ মতো দেখতে, শুধু n এর সঙ্গে একটা করে a অ্যাড আছে। এ তো কনস্ট্যান্ট, ওটা অ্যাড করাতে কোনো প্রবলেম নয়। এই যে a যে কনস্ট্যান্টটা না, a একটা গেটের দিকে কনস্ট্যান্ট, ওটা অ্যাড করতে কোনো রকম কোনো এফেক্ট পড়ছেই না। সো এই p সিরিজটা তাহলে কখন ডাইভারজেন্ট আসলে টেস্ট করতে হবে, তাহলে এটা ডাইভারজেন্ট হবে if p greater than less or is equals to 1। p less or equals to 1 কিন্তু ডাইভারজেন্ট হবে। বোঝা গেল কি বলছি? তাহলে আমার যে কন্ডিশন দাঁড়ালো দেখো, সেটা হচ্ছে ডি কন্ডিশন, p greater than 0 মানে 0 less p less or equals to 1, এই কন্ডিশনের আন্ডারে কিন্তু এটা কন্ডিশনালি কনভার্জেন্ট। সো দেখো এই 15 খানা কোশ্চেন আমি আলোচনা করলাম, মাদ্রাসার যে জাস্ট এক্সাম হলো 2024 এ বা 4 এ বা 3 তে হয়েছিল, নাকি 4 এই তো হয়েছিল মনে হয়, হ্যাঁ 24 যেটা এক্সাম হয়েছিল, তার বা 11-12 এর যে কোশ্চেন সেট আছে, সেখান থেকে 15 কোশ্চেন, ফার্স্ট 15 কোশ্চেন আমি একটু ডিসকাস করার চেষ্টা করলাম। ঠিক আছে, সো নেক্সট লেকচারে আমি আবার পরের 15 কোশ্চেন ডিসকাস করার চেষ্টা করব। আজকে এখানেই থাক, কেমন? চলো।